মানে দরকার হলে রাস্তায় নামতে হবে। আমাদের তো মানে কোনো পলিটিক্যাল পার্টি নয় যে পুলিশ থেকে বলবে আমরা রাস্তায় নামতে পারবো না। দরকার হলে পুলিশের পারমিশন নিয়ে নামবো রাস্তায়। একদম একদম। আর আপনারা যেটা বললেন বাড়ির সামনে করা ক্লাবের তো অসাধারণ কাজ হবে, আর বাড়ির সামনে এটা আরো বেশি এফেক্টিভ হবে। হ্যাঁ, কারণ পাড়ার অনেক লোক পরিচিত, তো তারা কি করবে, স্কুল কলেজের বাইরে থেকেও কিন্তু সেইটা হবে। আর আমি যদি আপনাকে 1:30 ধরি, তাহলে আপনাদের 30 জন কিন্তু 900 জন। সেটাই সেটাই। হ্যাঁ, অনেকজন। আপনারা একটা ভয়েস শুনলেন, এই ভয়েসটি কার? একটি ইউথের কি? হ্যাঁ, ঠিকই বলছি। একজন ইউথ ঠিক করছে যে সে দাঁড়াবে দেশের পাশে, সে পাঠাবে চিঠি কলেজে, স্কুলে, সে তৈরি করে নিতে পারবে নিউজ পেপার ব্যাংকের স্বপ্নকে। সে বারবার করে বলছে নরেশদা আপনাকে পাশে চাই, আর আমি তো 2016 থেকে বিজনেস ছেড়েই দিয়েছি যাতে দেশের কাজ করতে পারি। দুবার লাথি খাওয়ার পরে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে যখন তারা দেখে যে কেউ কম্পিটেন্ট হয়ে উঠছে, তাকে লাথি মেরে সরিয়ে দেওয়াই ভালো। তো আমাদের কর্পোরেট জগৎ তো আমাদের পাশে দাঁড়াবে না, সেটা তো কী বলে 1991 থেকেই আমরা বলে আসছি, আর 2012 থেকে অফিসিয়ালি বলছি। আজকে আমরা কথা বলবো শিডিউল্ড ট্রাইব ডেভেলপমেন্ট ক্লাব নিয়ে, হরিভূমি ট্রাস্ট এনজিও নিয়ে, আমরা কথা বলবো পথ চলাকে নিয়ে, আমরা কথা বলবো সমযাত্রিককে নিয়ে, আমরা কথা বলবো যে শ্রীকৃষ্ণ যেটা বলে গেছিলেন এই সময় কেটে যাবে। হ্যাঁ, এই সময় কেটে যাবে আপনাদের হাত ধরে, নাগরিকদের হাত ধরে, দেশের মানুষদের হাত ধরে, কোনো গভর্নমেন্টের হাত ধরে নয়। কারণ গভর্নমেন্টের হাত ধরে দিল্লিতে ডক্টররা স্যালারি পায়নি 3 মাস, কালকে শুনলাম টিচাররাও পায়নি। তাই গভর্নমেন্টের উপরে ভরসা না করে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে আজকের প্রতিবেদন। নমস্কার, ভাবনামুখের প্ল্যাটফর্মে আমি আবার এসেছি। মাঝে মাঝেই আসি বিভিন্ন কি বলবো তাগিদে। মানুষ হয়ে বাঁচতে চাই, বড় লোক নয়, রাজনীতিবিদ নয়, কিছু নয়, শুধু মানুষ, সোজা সাপটা একটা মানুষ হয়ে বাঁচতে চাই। তাই মাঝে মাঝেই চারিদিকের কর্দমাক্ত পরিস্থিতি দেখে চুপ করে থাকতে পারি না, কিছুতেই চুপ করে থাকতে পারি না। সেই ভেতরের পোকাটা খোঁচাতে থাকে, কিছু বল, কিছু কর, কিছু ভাব। তো তারই একটা বক্তব্য বা লেখা আমি আজ ভাবনামুখের তরফ থেকে সবাইকে জানাতে চাই, শেয়ার করতে চাই। অবশ্যই আহ্বান জানাতে চাই, ভাবুন, কিছু করুন। আমারই লেখা। আমি নিতান্তই মূর্খ একটি মানুষ, তাই আমার একটা প্রশ্ন, মোদিজির আত্মনির্ভর ভারত কথাটার মানে কি? এতদিন মোদিজি দেশের সকলকে পালন করেছেন নানা রকম জনমুখী প্রকল্পের মাধ্যমে, যেমন 1 নম্বর নোটবন্দি, 2 নম্বর বিশ্ববাজারে দাম ক্রমাগত কমতে থাকলেও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, 3 জিএসটি, 4 ক্রমাগত ব্যাংকের সুদে নিম্নগতি, 5 হঠাৎ কোনো অজানা কারণে পেঁয়াজের মূল্য হয়ে গেল 150-200 টাকা কিলো, আবার কোনো একটা অজানা কারণেই তাতে স্থিতিশীল অবস্থা এলো, আমরা কেউ জানি না। 6 ললিত মোদি, নীরব মোদি, আরও অনেকে কয়েক সহস্র কোটি ভারতীয় অর্থ চুরি করে পালিয়ে গেল। সেগুলো দেখে বুঝে মুখ ও বধিরের মতো অবস্থান। হুয়ের সতর্কবার্তা 2019-এর ডিসেম্বরে যে ভারতে করোনা ঢুকছে, সেটাকে চোখ বন্ধ করে পাশে সরিয়ে রেখে কয়েক হাজার কোটি, সম্ভবত 180,000 কোটি টাকা নমস্তে ট্রাম্প প্রকল্পে খরচ করলেন মোদিজি।
8, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদনকে অগ্রাহ্য করে 2.5 মাস আন্তর্জাতিক বিমান পরিষেবায় কোনো রকম বিধি নিষেধ আরোপ না করে করোনাকে দেশে আমন্ত্রণ জানানো। সেই সময় এই আবেদন রাহুল গান্ধীও রেখেছিলেন, তাকে পাপ্পু পাপ্পু বলে নানান রকম বিদ্রূপ করে সেটা চাপিয়ে দেওয়া হলো। 9, পরিকল্পনাবিহীনভাবে 24শে মার্চ 2020 রাত 8টায় মোদিজি ঘোষণা করলেন যে রাত 12টা থেকে অর্থাৎ 25শে মার্চ থেকে সারা দেশে লকডাউন কার্যকর করা হলো, হঠাৎ করে 4 ঘন্টার ব্যবধান। 10, লকডাউন চলাকালীন দিল্লি নিজামুদ্দিনে 2500 মুসলিমকে ধর্ম মহাসভায় বসিয়ে রেখে তাদের অধিকাংশ মানুষকে করোনা সংক্রমিত অবস্থায় এপ্রিল মাসের 25-26 তারিখে দেশের বিভিন্ন রাজ্যে ফেরত পাঠানো। 11, পরিযায়ী শ্রমিকদের অসম্ভব রকম দুর্ভোগে রেখে যখন কিছুটা হলেও লকডাউনের সুফল আমরা দেশবাসী পেতে শুরু করেছি, তখন এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সেই পরিকল্পনাবিহীন উদ্যোগ, এই সিদ্ধান্তে অজস্র শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মিছিল তৈরি করা। যে সমস্ত রাজ্যে সংক্রমণ ছিলই না, সেই সমস্ত রাজ্যেও এই পদ্ধতির মাধ্যমে লোক সংক্রমিত হতে লাগলো, যার অন্যতম উদাহরণ হলো ত্রিপুরা, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা করোনা মুক্ত। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল ত্রিপুরা রাজ্য করোনা মুক্ত। সেই ত্রিপুরা রাজ্যতে বর্তমানে আজকের খবর 900 সামথিং আক্রান্ত এবং 1 বা 2 মারা গেছেন। 12, যখন লকডাউন ঘোষিত হলো তখন দেশে করোনা আক্রান্ত ছিল মাত্র 30 জন। তখনই যদি শ্রমিকদের যার যার রাজ্যে ঘরে ফেরত পাঠিয়ে দেওয়া হতো, তাহলে আজ দেশে এইভাবে সংক্রমণ বৃদ্ধি পেত না। 13, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকা সত্ত্বেও PM কেয়ার ফান্ড তৈরি করে করোনা মোকাবেলার জন্য ওই ফান্ডে টাকা দিতে বলা এবং সেই ফান্ডে কয়েক লক্ষ কোটি টাকা পাওয়া সত্ত্বেও সেই টাকার কোনো হিসেব কাউকে না দেওয়া। 14, 1 বা 1.5 লক্ষ কোটি টাকা ঋণ হিসেবে দিয়ে সুকৌশলে তাকে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ বলে ঘোষণা করলেন আমাদের মাননীয় মোদিজি, সমগ্র দেশবাসীকে টুপি পরিয়ে দিলেন। আরও অনেক কিছু বলা যায়। নিজের দায়িত্ব নিয়ে দেশের এত সমস্ত উন্নয়ন করার পর আজ মোদিজি আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানালেন। অর্থাৎ উনি বলছেন, ওরে গরু গাধার দল, যেহেতু আমাকে ভোট দিয়েছিস তাই তোদের যা ব্যবস্থা করবার আমি করে দিয়েছি, এবার আত্মনির্ভর হয়ে কফনের শেষ পেরেকটা থোড়াই পুঁতে দে। আর আমি বলবো, সাথিও দেখো अच्छे दिन आ गए। তাই না বন্ধু? আর কবে ভাববো আমরা? শেষ কফনটা পোতার সময় চলে এসছে, আর কবে ভাববো? একটু ভাবুন, সবার কাছে অনুরোধ, এগিয়ে আসুন, কিছু করুন। নমস্কার। আমরা আজকে পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা দুর্গাপুর ফুলপুর ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি। আমরা বিডিওকে, মাননীয় বিডিও সাহেবকে, মাননীয় বিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কাছে একটা পত্র পাঠাতে চাইছি, যেটাতে লেখা আছে গত 4 তারিখে পিএসসির মিসলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিসেস এক্সামিনেশন 2018 ফল প্রকাশ হয়েছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি
বেশ কিছু উপজাতি যারা গুপ্তা, বর্মা, শর্মা, বিশ্বাস যারা এসটি ক্যাটাগরিতে পড়ে না তাদের লিস্ট এসটি লিস্টে তাদের নাম বেরিয়েছে। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে সঠিক তদন্তের মাধ্যমে তাদের নাম ওই তালিকা এসটি তালিকার থেকে বাদ দেওয়া হয়, তার একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা আর্জি জানাচ্ছি। নমস্কার, আমি অরুন্ধতী রায়, বিশ্বভারতীর 3য় শ্রেণীর ছাত্রী। এই যে করোনা ভাইরাসের জন্য আমি খেলতে যেতে পারছি না। খেলতে গেলেই কেউ না কেউ বকছে, তাই খেলতে যাওয়া হচ্ছে না। তাই বাড়িতে স্কুলও খোলা নেই, বন্ধু বান্ধবদের সাথেও খেলাধুলো হচ্ছে না, কিচ্ছুই হচ্ছে না। তাই আমরা বাড়িতে বসেই সময় কাটাচ্ছি, গান করছি, তারপরে পড়াশুনো করছি, নাচ করছি, কবিতা বলছি, এখনই সময়টা কাটছে। তা আজকে আমি একটা গান শোনাবো আপনাদের। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকে তারে সোনার ঘটে আলো ভরে, কাহার অভিষেকে তারে সোনার ঘটে আলো ভরে। উষা কাহা আশিস ভরে হলো আধার পার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করে নিল তারে, বহু যুগের উপহারে বরণ করে নিল তারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজির প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। नमस्कार, मैं डॉक्टर अरुण कुमार। आज अत्यंत ही दो महत्वपूर्ण विषयों पर मैं चर्चा करने जा रहा हूं, जिसमें पहला है कोरोना के कारण लगभग 26 करोड़ लोगों के समक्ष भूखमरी का संकट। एक नए अध्ययन से ये दावा किया जा रहा है। और दूसरा विषय है कोरोना संकट में लाखों लोग हो सकते हैं बेरोजगार। अनेक कंपनियां कर रही है अपने स्टाफों की छटनी। कोरोना वायरस महामारी के कारण विश्व में
लगभग 26 करोड़ लोगों के सामने भूखमरी का खतरा पैदा हो गया है। इसके अलावा भारत में भी लगभग 1 करोड़ 20 लाख लोगों के समक्ष यही स्थिति पैदा हो गई है। एक नए अध्ययन में यह दावा किया जा रहा है। CAC द्वारा प्रकाशित स्टेट ऑफ इंडियाज इन्वायरमेंट इन फिगर्स 2020 रिपोर्ट में महामारी के बड़े पैमाने पर होने वाले आर्थिक प्रभाव के बारे में कहा गया है। इस रिपोर्ट के अनुसार वैश्विक गरीबी दर में 22 वर्षों में पहली बार वृद्धि होगी। रिपोर्ट में कहा गया है वैश्विक आबादी का 50% लॉकडाउन में है, जिसकी आय या तो बहुत कम है अथवा उसके पास आय का कोई साधन नहीं है। आय का स्रोत समाप्त हो जाने से 4 से 6 करोड़ लोग आने वाले महीनों में गरीबी में जीवन व्यतीत करेंगे। इसमें कहा गया है कि भारत की गरीब आबादी में 1 करोड़ 20 लाख लोग और जुड़ जाएंगे और जो विश्व में सर्वाधिक है। CAC के महानिदेशक सुनीता नारायण के अनुसार पिछले 4 सालों में हुई मौसम की घटनाएं दुनिया भर के आर्थिक जोखिमों में सबसे आगे है। उन्होंने कहा, हमारी एक तरफा और खराब विकास रणनीतियों के कारण इसका असर भारत के गरीबों पर बहुत अधिक हुआ है और कोरोना वायरस महामारी का प्रभाव भी अब इस दुर्भाग्य के साथ जुड़ गया है। दूसरा विषय, लाखों लोग हो सकते हैं बेरोजगार, कंपनियां कर रही है छटनी। महामारी से पनपे संकट का सामना हर कोई कर रहा है। इसका सबसे ज्यादा असर उद्योग धंधों पर पड़ा है। कोरोना वायरस महामारी का असल खतरा अब धीरे धीरे सामने आने लगा है। लॉकडाउन की वजह से रेस्टोरेंट और ऑनलाइन फूड एग्रीगेटर को जो नुकसान हुआ है, उसका खामियाजा इन कंपनियों के कर्मचारियों को उठाना पड़ रहा है। लाखों कर्मचारियों की नौकरियों का संकट मंडरा रहा है। जापान का सॉफ्ट बैंक, जो ओला, पेटीएम, ओयो, पॉलिसी बाजार, ग्रोफर्स आदि को फंड देता था, उसे 17 अरब डॉलर का नुकसान हुआ है। यह नुकसान कंपनी के 39 साल के इतिहास में अब तक का सबसे ज्यादा है। अगले साल तक 25 से 50% रेस्टोरेंट बंद हो सकते हैं, जिसमें 7 लाख लोगों के बेरोजगार होने की संभावना है। स्विगी, ओला, उबेर और जोमेटो जैसी बड़ी कंपनियां अपने स्टाफों की छटनी कर रही है। स्विगी में 1100 कर्मचारियों की छटनी। हाल ही में स्विगी ने अपने कर्मचारियों की छटनी करने का फैसला किया था। घर पर खाना डिलीवर करने वाली इस कंपनी को भी कोरोना वायरस की मार झेलनी पड़ी है। कंपनी ने करीब 1100 कर्मचारियों को निकालने का फैसला किया है। कंपनी ने इस संदर्भ में कहा कि कोरोना वायरस की वजह से उनके कारोबार पर काफी बुरा असर पड़ा है। जानकारी के मुताबिक स्विगी मुख्यालय समेत देश भर के कार्यालयों में कर्मचारियों की संख्या में कमी करेगा। कंपनी के CEO और सह संस्थापक हर्ष मजेटी ने एक ईमेल के जरिए छटनी की जानकारी दी। श्री हर्ष मजेटी ने कहा, आज स्विगी के लिए सबसे दुखद दिन है, क्योंकि हमें कर्मचारियों की दुर्भाग्यपूर्ण छटनी के दौर से गुजरना है। उन्होंने कहा कि कोविड-19 ने कंपनी को तोड़ कर रख दिया है और अभी भी सिर्फ अनिश्चितता ही बनी हुई है। इस वजह से उसे मजबूरन आगे के लिए कड़े कदम उठाने पड़ रहे हैं। हमें अपनी लागत कम करनी है और आगे की अनिश्चितताओं को देखते हुए किसी भी जोखिम से बचना है। अगले 18 महीने के दौरान व्यवसाय में उथल पुथल की आशंका के चलते कंपनी अपने कारोबार स्तर कम कर रही है, साथ ही जुड़े हुए अन्य कारोबार भी बंद कर रही है। ओला ने भी लिखा कर्मचारियों को मेल। वहीं इससे पहले ओला ने घाटे से उबरने के लिए 1400 लोगों को निकालने का फैसला किया है। कंपनी का कहना है कि लॉकडाउन के दौरान उसकी कमाई में जबरदस्त गिरावट आई है। अपने कर्मचारियों को लिखे ईमेल में ओला के CEO भाविश अग्रवाल ने कहा है कि महामारी ने ओला की कमाई को जबरदस्त तरीके से नुकसान पहुंचाया है। पिछले 2 महीनों में उनकी कंपनी के रेवेन्यू में 95% की गिरावट आई है, जिसके चलते कंपनी बुरी तरह घाटे में है। उन्होंने लिखा कि सबसे महत्वपूर्ण बात यह है कि इस संकट ने देश भर में हमारे लाखों ड्राइवर और उनके परिवारों की आजीविका के साथ हमारी अंतर्राष्ट्रीय भौगोलिक स्थिति को प्रभावित किया है।
भाविश अग्रवाल का कहना है कि महामारी के कारण पिछले 2 महीनों में सवारी, वित्तीय सेवाओं और खाद्य कारोबार में उनकी आमदनी घटी है और इनके चलते कंपनी को कर्मचारियों को निकालने का फैसला लेना पड़ रहा है। उन्होंने यह साफ किया कि व्यापार का भविष्य बेहद अस्पष्ट और अनिश्चित है और निश्चित रूप से इस संकट का असर हम पर लंबे समय तक रहेगा। उबेर ने भी किया छटनी का फैसला। उबेर इंडिया ने अपने 600 कर्मचारियों को नौकरी से बाहर करने की घोषणा की है। कंपनी ने कहा कि संक्रमण के चलते हम ऐसा करने के लिए मजबूर हैं। हालांकि कंपनी ने अपने कर्मचारियों के लिए कुछ सुविधाएं दी है। बता दें कि उबेर ही नहीं, देश के कई जानी मानी कंपनियां वायरस के कारण आई परेशानी के चलते अपने कर्मचारियों को नौकरी से निकाल रही है। जोमेटो में भी नौकरी जाने का खतरा। गुरुग्राम आधारित ऑनलाइन प्लेटफॉर्म जोमेटो ने कहा है कि आने वाले समय में उनके अपने कर्मचारियों के लिए पर्याप्त काम न होने का अंदाजा लग गया है। इसका परिणाम यह हुआ कि कंपनी अपने कुल 4000 कर्मियों में से 13% लोगों को नई नौकरी ढूंढने के लिए बोल दिया है। इसके करीब 500 लोगों की नौकरियां पर संकट मंडरा रहा है। अपने कर्मचारियों को लिखे गए एक मेल में कंपनी के सीईओ दीपांकर गोयल ने कहा कि कोरोना वायरस की वजह से उनके व्यापार पर गहरा असर पड़ा है। एक बड़ी संख्या में रेस्टोरेंट पहले ही हमेशा के लिए बंद हो गए हैं। उन्होंने कहा कि उन्हें इस बात की पूरी संभावना दिखती है कि अगले 6 से 12 महीनों में 25 से 40% रेस्टोरेंट कम हो जाएंगे। आगे असल में क्या होगा, क्या अच्छा होगा, क्या बुरा होगा, ये किसी का अंदाजा भी हो सकता है। देश की रेस्टोरेंट इंडस्ट्री का मानना है कि इंडस्ट्री में लगभग 73 लाख नौकरियों को जाने का खतरा मंडरा रहा है। इस नौकरियों में सप्लाई से लेकर मजदूर, स्किल्ड और नॉन स्किल्ड कर्मचारी, रियल एस्टेट से लेकर क्रेडिट तक, डिलीवरी कमीशन से लेकर रियल कॉन्ट्रैक्ट शामिल हैं। मालूम हो कि जोमेटो और स्विगी का कारोबार करीब 70% तक प्रभावित हुआ है। ओयो रूम ने कर्मचारियों की सैलरी में 25% कटौती की है। लॉकडाउन से होटल इंडस्ट्री की कमर टूट गई है। ऐसे में होटल चेन कंपनी ओयो रूम ने भारत में सभी कर्मचारियों की सैलरी में 25% की कटौती की घोषणा की है। कंपनी द्वारा यह कटौती अप्रैल से 4 महीने तक की जाएगी। इस संदर्भ में ओयो के सीईओ रोहित कपूर ने कर्मचारियों को ईमेल में कहा कि कंपनी भारत में कर्मचारियों की सैलरी में 25% की कटौती करेगी। आगे कपूर ने कहा है कि ओयो के कुछ कर्मचारियों को 4 मई से 4 महीने के लिए छुट्टी पर भेजा जाएगा। धन्यवाद। आपका अपना डॉक्टर अरुण कुमार। ঘরদর ভেঙে যাচ্ছে আর পঞ্চায়েত পার্টির প্রধানরা কেউ কিছু করেনি। আর এই স্কুলে যে কালীবাড়ি প্রাইমারি স্কুল, এই স্কুলে 80 জন প্রায় আছে আর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রায় আরো অনেক লোক আছে, তাই তো? এই তো ঘর বাড়ি দেখাই যাচ্ছে সব ভেঙে পড়েছে। বাড়ি থেকে নিয়ে আসছি, খাচ্ছি, আর কেউ কোনো সাহায্য করেনি। প্রায় 5000 মানুষ এফেক্টেড আপনাদের কথা মতো, তাই? আপনার মানে মিনিমাম খুব কষ্টেই আছি আমরা। যাই হোক, আমরা কলকাতার মানুষকে বলবো যাতে আপনাদের সাহায্য করে। হ্যাঁ, কালীবাড়ি, বাছড়া কালীবাড়ি, বাছড়া কালীবাড়ি, ঠিক আছে। আর জোয়ারের সময় পুরোপুরি জল উঠে যায় অনেক। ওই দাগ দেখছেন, ওই দেখুন। হ্যাঁ, একতলার ভিতরে জোয়ারের সময় অনেকটা জল। তা আপনাদের বাঁধ ভেঙে গেছে নাকি? এই তো সেখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলেন বাঁধের ওখানে চলেন। এটাই নদী আর কি। এই যে সব কর্মীরা রয়েছে, দেখেন এই কর্মীরা এখানে এই কাজ করছে। সব চারিদিকেই তো ভেঙে পড়েছে, এই বাড়িটা ভেঙে পড়েছে, কি অস্থায়ী ছাউনি করেছে, বুঝলে? হ্যাঁ, বলছে 200 জনের বেশি করতে পারবে না। উনি ডাল, আলু, ভাটার সময় নাকি? হ্যাঁ, ভাটার সময় জোয়ার এরকম অবস্থা, ভাটাও এরকম অবস্থা। জল সবসময় থই হচ্ছে। এই ভাটাও সব শুকনো হয় না, মানে জোয়ারে যা অবস্থা ভাটাও তাই অবস্থা, শুধু একটু নামে ওইখানে খাড়ি দিয়ে নামে, বিশ্রী অবস্থা। আর ওই বাঁধ কি ওখানে বাঁধ চলছে, এই রাস্তাতে মাটি দিয়ে বাঁধ চলছে। ওই ফটে গেছে কোথায় বলেন তো?
এই যে হটে গেছে, এই যে সাগরিতে দাঁড়িয়েছে, এই যে বাঁধটা এইখান থেকে ওইখান থেকে ভেঙে যেতে এখন রাস্তায় ঘুরিয়ে ওই দিক থেকে ঘুরিয়ে আনছে। এখন কয়েক 100-150 বিঘে ঘুরিয়ে আনছে। তাহলে কি এই অঞ্চলে বাঁধটা ভেঙেছে নাকি? এই জায়গাটা বাঁধ ভেঙেছে, আর ওইদিকে গেছে হরিণুলা গেছে, বাবা কি অবস্থা, আর ওইদিকে গেছে 2-3 জায়গা। এখানে তো অবস্থা খুব খারাপ। আর ওইখান থেকে ঘুরিয়ে ওই দিক থেকে আসছে। अगर हम लोग सफर को देखेंगे, इस देश के प्रधानमंत्रियों के सफर को देखेंगे, तो आपको यह भी जानकर हैरत होगी कि इस देश के प्रधानमंत्री में किसी का भी जिक्र कर लीजिए, नेहरू से लेकर शास्त्री से लेकर मनमोहन सिंह तक, मौजूदा वक्त में सबसे ज्यादा खर्च मौजूदा वक्त के सत्ता पर ही हो रहा है, और वह भी सरकारी खजाने से हो रहा है। पता नहीं क्यों हमें याद आता है कि एक वाकई लाल बहादुर शास्त्री थे। उन्होंने किसी भी दुनिया के किसी भी देश के सामने हाथ फैलाने की अपने आप को खड़ा नहीं किया, चाहे खुद फटेहाल क्यों ना रहे। ঠিক একটা দিন লেগেছিল, আমফান হোক বা করোনার লকডাউন হোক, 2-3 দিনের মধ্যে আমরা বুঝে গেছিলাম যে গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে পিএম কেয়ার ফান্ড, অমুক কেয়ার ফান্ড, তমুক কেয়ার ফান্ডে অ্যানাউন্স করে দিয়েছিলেন। কারণ 3 দিনের জন্য আমরা রেডি না। ভারতবর্ষের কোনো গভর্নমেন্ট 72 বছর ধরে 3 দিনের জন্য রেডি না। তাই তারা 3 দিনের মধ্যে হেল্প চাইতে শুরু করলেন, এবং 60 দিন পরে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হলো যে আমাদের দেশের এনজিওরা এত অসাধারণ কাজ করেছে, কিন্তু দেখবেন এনজিওদেরকে নিয়ে ভারতবর্ষের কোনো টিভি চ্যানেলে কোনো খবর হয়নি। কমিউনিটি কিচেনদেরকে নিয়ে স্পেশালভাবে রিপোর্ট করা কোনো বড় চ্যানেল করেনি। ভাবনামুক্ত 2012 থেকে বলেই যাচ্ছে যে গভর্নমেন্টের দ্বারা হবে না, মানুষের প্রস্তুতি নেওয়া উচিত, ক্লাবের প্রস্তুতি নেওয়া উচিত। তাই আমরা অনেক চেষ্টা করে সমযাত্রীকে পেরেছিলাম রেডি করতে। সমযাত্রীকের মিটিং হয়ে গেছে, সমযাত্রীকের জিনিসটা খুলেও গেছে, সমযাত্রীকের পদ্ধতির ওখানে চলছে, সেটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক। তারা মাসিক একবার করে টাকা জমা দেন, এবং দেখলাম অনেক নাট্য সংস্থা কথা বলছেন, তারা কথাই বলছেন, তারা এখনও রেডি না নিয়মটার জন্য। নিয়মটা বলে দিই, আপনারা সমযাত্রীকে টাকা পাঠান, 20% তারা জমিয়ে রাখবে ভবিষ্যতের জন্য, 10% রাখবে বেতন দেওয়ার জন্য, যারা এটাকে মেনটেন করবেন। এই যে হাজার হাজার লোক জয়েন করবে, তাকে মেনটেন করার জন্য একটা খাতা মেনটেন করতে হবে, ওয়েবসাইট মেনটেন করতে হবে। 70% টাকা তারা আপনাদেরকে দিয়ে দেবে। ধরুন 3000 টাকা যদি মাসিক হয়, যা টাকা উঠলো 20% ভবিষ্যতের জন্য, কারণ বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, সেট কিনতে হবে, লাইট কিনতে হবে, সবই আমাদের হবে। তার মানে এখন যে আপনি ভাড়া নেন, সেখান থেকে না নিয়ে আপনি আপনার ইনস্টিটিউট থেকে ভাড়া নেবেন। ধরুন যদি গ্রামে একটা বাড়ি কিনে নেওয়া হয়, তাহলে সেখানে গিয়ে থাকতে পারবেন। তার মানে নাটকের লোকেরা নাটকের লোকের সঙ্গে থেকে পোস্ট করোনা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবেন। এটা গেল সমযাত্রীকে নিয়ে। তো সমযাত্রীকে আমি জানিয়েছি, পদ্মাদি বলেছেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টই পাঠিয়ে দেবেন, সমযাত্রীকের ব্যাংক অ্যাকাউন্ট। এবার আসি শিডিউল ট্রাইব ডেভেলপমেন্ট ক্লাব, আপনারা তাদেরও রিপোর্ট দেখলেন। এবং শিডিউল ট্রাইব, দলিত, অমুক তমুক, ব্রাহ্মণবাদী, হ্যানবাদী, ত্যানবাদী, এই যে এত কথা হয়, আমি বুঝি না। আমি ভারতে থাকি, আমি শুধু ভারতবাসীদের বুঝি। তাহলে 120 কোটিকে নিয়ে আমরা কথা বলছি, 130 কোটিকে নিয়ে আমরা কথা বলছি, তাহলে আমরা এক হইনি কেন? এই মুহূর্তে তাদের সঙ্গে যা কথা হলো সেটা হচ্ছে তারাও এক হবার চেষ্টা করছেন। এক হওয়া মানে হচ্ছে সেই নিয়মটা একই থাকবে, 30 টাকা দিন বা 100 টাকা দিন, 20% ফর ইন্ডাস্ট্রি। ইউথরা, এই যে অরুণজির আপনারা শুনলেন ভাষণটি, যে বারবার করে সব বড় বড় কোম্পানি বলছে এটা কাটাই করে দাও, ওটা ছাঁটাই করে দাও, সেটা করে দাও, কিন্তু কোনো বড় কোম্পানিরা এক হয়ে একটা সলিউশনে আসেনি। তার কারণ হচ্ছে তারা নিজেদেরকে এক ভাবতেই পারেন না। ব্যবসায়ী সমিতিরা তাই ঝুঁকছে, তারা শুধু সেমিনার করে যাচ্ছে এবং কেঁদেই যাচ্ছে। তারা মনে করছে না যে আমাদের এই মুহূর্তে 300 টাকা 500 টাকা দিয়ে এক হয়ে আমরা পৃথিবীর সামনে সেই জিনিসটার দৃষ্টান্ত ধরেই দিই যে মানুষ এইটাকে দেখে দাঁড়াবে। না, তারাও পারলেন না, সবাই কেঁদেই যাচ্ছে। আমরা কাদার কথা বলছি না। এবার বলি পথ চলাকে নিয়ে। ইউথরা, কালকে তাদের সঙ্গে যা কথা হলো, তারা এগিয়ে আসছে, তারা ঠিক করেছে স্কুলে কলেজে চারিদিকে চিঠি পাঠাবে। তার মানে ভারতবর্ষের ইউথরাও দাঁড়াচ্ছে। যাদবপুরের কথা হলো, প্রেসিডেন্সির কথা হলো না, অন্য কলেজগুলোর কথা হলো, অমুক জায়গায় তিনি চিনতেন। জয়দীপ যেটা বললো যে নরেশদা আমি এক সময় পলিটিক্স করতাম এবং আমি চাইছি পলিটিক্স করতে, আমার তার আগে সোশ্যালিজমকে এস্টাবলিশ করতে হবে 2023।
তারপরে ন্যাশনাল পার্টি জয়েন করছি, তখন 2023-এ আমরা ক্যান্ডিডেট দেবো, 2024-এ আমরা দাঁড়াবো। তার মানে তার আগে যদি আমরা 80 কোটি লোকের কাছে পৌঁছে যেতে পারি। এবার ঘটনা হচ্ছে 30 জন থেকে 80 কোটি কি পৌঁছানো যায়? হ্যাঁ, পৌঁছানো যায়, এডিশনের লাইটের মতন পৌঁছানো যায়। যদি আমি এই হরিভূমি এনজিও থেকে, এই পথ চলা থেকে আরও 20টা-25টা সংগঠন যাদের সঙ্গে কথা হচ্ছে, ড্রাইভার সংগঠনদের সঙ্গেও কথা হয়েছে, যদি তারা পেনশন দিতে পারেন, যদি তারা ফার্মারদের পাশে দাঁড়াতে পারেন, যদি তারা মানুষদেরকে বোঝাতে পারেন, যদি তারা মোবাইল থেকে শেয়ার করতে পারেন, কারণ আমাদের কোনো এলইডি টিভি লাগছে না, তাহলে আমরা 80 কোটি লোকের কাছে পৌঁছে যাব। এই মুহূর্তে ভারতবর্ষের সবকটা স্টেটে আমাদের এজেন্টরা তৈরি হয়ে গেছে। আমি ন্যাশনাল পার্টিরই কথা বলছি, নাম এই জন্যে বলছি না, নামের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা পোস্টারও ছাপবো না, লিফলেটও ছাপবো না, শুধু আপনাদের সামনে ডিজিটালি আসবো। আপনাদের কাজটা কি হবে? আপনি যে একটা ভোট দেবেন, সেটা তো একটা ইউজলেস ভোট, আপনি যাকে ইচ্ছে দিতে পারেন, এবং যাকে ইচ্ছে দিচ্ছেন তাকে সে কিনে নিতে পারে। সেজন্য এই যে ভোট সিস্টেম, ডেমোক্রেসির, এটা একটা ইউজলেস সিস্টেম। কিন্তু আমরাও ভোট চাইবো। কেন চাইবো? 80 কোটি লোকেদের বাড়িতে আমরা পৌঁছে আগে পেনশন, ফার্মারদের পাশে দাঁড়ানো, আপনার মেয়ের বিয়ে, তা আপনার কিসের চিন্তা? 80 কোটি লোক ভাবুক না সেটাকে নিয়ে। তার জন্য একটা আলাদা ফান্ড, ইউথদের জন্য ইন্ডাস্ট্রি খোলার আলাদা ফান্ড। যাদবপুরের ছেলেরা তারা যে জব ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য যেত, তারা জব ইন্টারভিউ না দিয়ে তারা প্রজেক্টস বানাবে, যে এই প্রজেক্টে আমাদের এত ইনকাম হবে, এখানে এত কোটি টাকা লাগবে। সেই যে টাকা দেওয়া হবে সেটাকে আবার ফেরতও দিতে হবে না। তার মানে হচ্ছে আমরা ন্যাশনাল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছি, যাতে ন্যাশনাল অ্যাসেট তৈরি করতে পারি বাই দ্য পিপল। তাহলে বাই দ্য পিপল তারা টাকা বানাবে, বাই ফার্মিং করবে, টাকার ফার্মিং করবে। যেহেতু এই ওয়েস্ট, খবরের কাগজ, খাতা, বই জমা করে আমরা ওয়েস্ট থেকে ক্যাপিটাল তৈরি করব, সেই ক্যাপিটাল ইনভেস্টেড হবে ইউথদের ওপরে। ইউথরা তাদের মাথা বিকশিত করে কাজ করবে, তাহলে ভালো সিনেমা হবে, ভালো গান হবে, ভালো মুভমেন্ট হবে, সবই ভালো 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 হবে। তার জন্য রাস্তায় নামতে হবে না, শেয়ার ক্যাপিটাল আমাদের হবে, কোম্পানিগুলো রেজিস্টার্ড হবে আমাদের নামে, এবং আমাদের দেশে প্রফেশনালরা চালাবেন। তাই আমি যখনই এই পার্টিটার কথা ভেবেছি বা জয়েন করে নিয়েছি, তখন একটাই কথা মাথায় এসছে, যদি আমি বিনায়ক ব্যানার্জিকে বলি যে আপনি এবার দেশের প্রাইম মিনিস্টার হয়ে যান, আমরা যদি তাকে প্রজেক্ট করি ফর PM 2024, আমরা যদি সব এডুকেটেড লোকেদেরকে বলি, হাজারো হাজারো লোক, কোটি কোটি টাকা, তাহলে আমরা তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করতে পারবো। আমরা গ্রামে গঞ্জে জঙ্গলে যেখানে যেখানে ল্যান্ড নিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমরা CCTV বসিয়ে মানুষের সঙ্গে যুক্ত করে দেবো। আপনি শহরে বসে দেখতে পারবেন গ্রামাঞ্চলে কি হচ্ছে, এবং সরাসরি ডাইরেক্ট টেলিকাস্ট হবে প্রত্যেকের বাড়িতে, টিভির মাধ্যমে, আমাদের ভাবনামুখের মাধ্যমে ডিরেক্ট টেলিকাস্ট হবে। তাহলে গ্রামে গিয়ে হঠাৎ করে পুলিশ গুলিও চালাতে পারবে না, মানুষও মারতে পারবে না। আমরা সেগুলো ভাবছি, যেহেতু এখন ন্যাশনাল একটা পার্টি যারা ইলেকশন কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, তাই বড় করে ভাবুন। আপনার একটা ভোট যেমন ওয়েস্ট না, আপনি যেমন ওয়েস্ট না, আপনাকে যেমন বুঝিয়ে দেওয়া হয়েছিল আপনি ওয়েস্ট নন, আপনি এখন মিনিংফুল সিটিজেন। আপনার বয়স 90 হোক। হরিভূমি এনজিও যে কাজটা নিয়েছে সেটা হচ্ছে মায়েদেরকে পেনশন, সাধুদেরকে পেনশন। এই যে এত মন্দির করা হলো, সব মন্দিরে তারা চিঠি পাঠাচ্ছে। আপনাদের মন্দিরের কালেকশন থেকে যদি 20% টাকা আপনারা পাঠিয়ে দিতে পারেন হরিভূমি ট্রাস্টকে, হরিভূমি এনজিওকে, তাহলে তারা সাধুদের খুঁজে খুঁজে তাদেরকে পেনশন দিতে পারবে। এবং এই সাধুরা বাড়ি গিয়ে গিয়ে বলতে পারবে যে মন্দিরে গিয়ে আপনারা ডোনেশন দিন, সেই ডোনেশন টাকায় দেশের ডেভেলপমেন্ট হবে। এই মন্দিরের টাকায় মেয়েদের বিয়েতে টাকা দেওয়া হবে, তাহলে মেয়েদের বিয়েতে যদি 10 লাখ টাকা দেওয়া হয় তাদের সংসার চালানোর জন্য, তাহলে মেয়েদেরকে আর চিন্তা করতে হবে না। সেকেন্ড হচ্ছে এতগুলো বিয়ে বাড়ি খোলা হবে যেগুলো ফ্রিতে দেওয়া হবে, কিন্তু সেখানে মায়েরা থাকবেন, অসহায় মায়েরা থাকবেন, যারা রান্না বিক্রি করবেন, খাবার বিক্রি করবেন। তাহলে দেশের সমস্যার সমাধান তো আপনারাই করে দিতে পারবেন। তাই বলছি, গভর্নমেন্ট 2 দিন ক্রাইসিস হলেই বোঝা যায় যে গভর্নমেন্ট ইজ ইন ক্রাইসিস। আর দেশের কর্পোরেটের অবস্থা এতটাই ভিখেরি যে তারা বুঝতেই পারছেন না তাদের কি করণীয় দরকার। খালি ছাটাই 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 তো তারা এমনিই করতেন, তারা শুধু প্রফিটটাই বুঝতেন। প্রফিট তো বুঝলে হবে না। এই মোমবাতি জ্বলছে আপনাদের জন্যে, যারা আপনারা মানুষদেরকে বাঁচাতে পারবেন। আজ অনেকজনকে শুনলেন, তার কারণ হচ্ছে আমরা শোনাতে চাইছি, এবং আমাদের সবকটার ভিডিও এন্ডেই আমি আসবো, কারণ এবার খবরগুলো বাড়বে। ভারত ভাবনা আমফানের রিলিফের জন্য খবর পাঠিয়েছে, ত্রিদীপ রাউতরা সবে শুরু করেছেন, তাও 10 সেকেন্ডের ভিডিও পাঠিয়েছেন, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এইবার আপনারা রেডি হন, আপনাদেরকে মোবাইলটা এইভাবে সাইডওয়েজ ধরে ভিডিও রেকর্ডিং করে পাঠাতে হবে। আপনার ক্লাবে যে টাকাগুলো জমা দিচ্ছেন সেগুলো আপনারা পাঠিয়ে দেবেন হরিভূমি এনজিওতে। তাতে কি হবে, যে ছেলেটি ডক্টর হতে চাইছে 5 লাখ কি 60 লাখ যাই লাগবে না কেন, হরিভূমি এনজিও সেই টাকাটা দেবে। হরিভূমি এনজিও সেইভাবেই চলবে।
যে তাদেরকে মানুষ রাখতে হবে, ভাবনামুখে এমপ্লয়মেন্ট দিতে হবে, অনলাইন টিভি চালাতে হবে, হাজার 5,000 মানুষের তো তারা ঠিকই করে নিয়েছে এই মুহূর্তে নেবে। যেখানে বড় বড় কোম্পানি বলছে মানুষ বার করে দেবো, তারা ঠিক করেছে 5,000 মানুষকে নেব। তাহলে বুঝতে পারছেন যে আমাদের মুভমেন্টটা কোথায় যাচ্ছে। ভারতবর্ষের সাধারণ মানুষের হাত ধরে ডেমোক্রেসি উঠে দাঁড়াবে, নাচতে শুরু করবে, এবং সেটা আপনাদের হাত ধরে। আপনাদের পঞ্চায়েত থেকে কোনো হেল্প পড়েনি? আমাদের পঞ্চায়েত থেকে খবর পাঠিয়েছি, উপরে কোনো আমাদের এলাকায় ক্ষতি হয়নি, এটা ফিসারি এলাকা। ও, আর পার্টির লোকজনও কোনো হেল্প করেনি? লোকাল পার্টি লোকজন যা আসছে ওরা নিয়ে ওদের মতো রেখে দিচ্ছে। এ বাবা, এটাই তো হচ্ছে, তোমার ক্ষতি হয়েছে আমাকে দিয়েছে। যারা হেলথে আছে এখন বড় বড় মাথা যারা আছে তারা ঘরে ঢুকিয়ে দিচ্ছে, মানে 2-3 জনের করে আনফার্মে টাকা ঢুকিয়ে দিচ্ছে 20,000 করে। মানে যারা গরিব মানুষ তারা কোনো কিছু পাচ্ছে না, যাদের ছাদ আছে, বাড়ি আছে, পাকার বাড়ি আছে, তারা আচ্ছা